সাংবাদিকদের কারণে আমরা কিন্তু স্বৈরাচার এরশাদের পতন হলো এবং আমরা জাতীয় বীর খেতাব পেলাম, আমরা হয়েছি, মানে যে জনগণ উপকৃত হচ্ছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এই সাংবাদিক বন্ধুদের কারণে। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন, ঝুঁকি নিয়েছেন, মার খেয়েছেন, অনেক আমরা সবাই জানি এইসব কাহিনী, আমি অনেক বিস্তারিত আলোচনা। এই সাংবাদিকদের কারণে আমি ডাকসুর মানে ইয়াতে মহসিনুল্লাহ ক্রিয়া সম্পাদক হলাম 82-তে, 90 ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলাম। হ্যাঁ, তো এই যে আমাদের আজকে এই পর্যায়ে আসার পিছনে সাংবাদিকদের অবদান এগুলো স্বীকার করতে হবে, কারণ সেটা আপনাদের নোটিশ দিতে আমি যখন আসলাম অনেক প্রতিকূল অবস্থা, তখন আমার সাপোর্ট দিয়েছি। আজকে এই পর্যায়ে আসার পিছনে আপনারা যে মানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, আপনারা যে কষ্ট স্বীকার করেন সংবাদটা যে আপনারা তৃণমূল থেকে সংবাদ মানে কালেকশন করে সেটা আমরা জাতীয় পর্যায়ে পাঠান বা আমাদের মানে মফস্বলে বা স্থানীয়ভাবে পাঠান, এগুলো তো আমাদের এই জনগণ আমাদের সবার কাছে যাওয়ার সুযোগ হয় না। আমরা কি সবার কাছে গিয়া ডোর টু ডোর গিয়ে আমরা বক্তৃতা রাখতে পারি? আমাদের বক্তৃতা জনসভার 500-1000 লোকের, কিন্তু আমরা একটা পত্রিকার সার্কুলেশন হয়তো 5 লাখ 10 লাখ হয়ে যায়, অনেক সময় আরও অনেক বেশি হয়। কিন্তু এই যে হাজার হাজার লোক দেখলো, নিউজ দেখলো, সেটা এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়ার মাধ্যমে জনগণ সারা বাংলাদেশ পৃথিবী দেখছে, তাই না? এটা তো আপনাদের অবদান। আপনারা যে নিউজটা আমরা সেটা তৈরি করে আপনারা নিউজটা এই গণমাধ্যমে পাঠাচ্ছেন, যে অনলাইনে পাঠাচ্ছেন, তারপরে আপনার ইলেকট্রনিক মিডিয়াতে, প্রেস মিডিয়াতে পাঠাচ্ছেন, এই যে আমাদের এই খবরগুলো দেওয়ার কারণে যে আজকে আমরা এই সমাজের যে উপকৃত হচ্ছে, একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে মানে সংবাদপত্রের ভূমিকা যে 4টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ অন্যতম। তো এখানে আমরা জানি যে এখানে কিছু ইলো জার্নালিজম যে ফেক নিউজ হয় তা না, কিন্তু এটা খুব মার্জিন আর কি। কিন্তু আমরা জানি যে মানে সংবাদপত্র দর্পণ আর কি, দর্পণ মানে এখানে একটা সমাজের মানে বাস্তব চিত্রটা সমাজে কী হচ্ছে, মানে আপনার তৃণমূলে কী হচ্ছে সেই ঘটনাটা সঠিকভাবে জাতির কাছে তুলে ধরার যে তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে দেখা যায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অনৈতিক কর্মকাণ্ডের যে নিউজগুলি মানে মানে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে রাখার জন্য একটি সুস্থ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা মানে অন্যান্য একটি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা ওনারা পালন করে, যার কারণে তো অনেক ঝুঁকিও নিতে হয়। ঝুঁকির মধ্যে আমি জানি যে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কম করে হলো আমার জানা মধ্যে 45 জনকে জীবন দিতে হয়েছে। তারপর সাগর রুনি, আরও বেশি বোঝায়, সাগর রুনির এখনও 125 কতবার তার রিপোর্টই পিছানো হয়েছে, তার তদন্ত প্রতিবেদনের রিপোর্টটা দিতে পারে না এখনও পর্যন্ত, স্টিল টুডে পত্রিকা পরে দেখি সাগর রুনি কেন সে তার মানে তার এই যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব, সে একজন নির্ভীক সাংবাদিক হিসেবে সে নিরপেক্ষ সংবাদটা সে প্রকাশ করার জন্য যে উদ্যোগ নিয়েছিল, যে সমাজে কোথায় এই অন্যায় মানে অপরাধ হচ্ছে সে অপরাধের খবরটা দিতে গিয়ে সেখানে তার জীবন দিতে হয়েছে। এরকম অনেক আছে বাংলাদেশে হয়েছে, অনেক পঙ্গু হয়েছে, অনেক হুমকি শিকার হয়েছে। এই যে কিছু কিছু সুবিধাবাদী সাংবাদিক আছে, আমরা জানি সেই সাংবাদিকদের খবর আপনারাও জানেন। আমাদের নাইমুল ইসলাম খানের মতো এরকম তো সুবিধাবাদী সাংবাদিক আছে না, আরও আছে কিছু আমাদের হ্যাঁ আছে, অনেক সুবিধাবাদীরা আছে যারা বিভিন্ন সময় দেখা যায় যে ওই মানে ফ্যাসিস্ট সরকারের আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, তো তার সামনেও দেখা যায় চাটু করে যে তামচামি করেছে, বস্তুনিষ্ঠ সংবাদ আর ক্ষেত্রে তারা কথা বলে কীভাবে ফ্ল্যাটারিং করা যায়, তাদের কাছে সুযোগ সুবিধা নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, বাড়ি নিয়েছে, অর্থাৎ অনেক সুবিধা নিয়েছে। তো আমরা জানি, নাম আর বলতে চাই না, আমরা সবাই জানেন এগুলি। যাই হোক, এখন আমরা আশা করব যে আগামী দিনে যে আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম করে যে আমরা একটি সুন্দর মানে ঐতিহাসিক জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আজকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এবং ফেসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ একটা তৈরি হয়েছে, মুক্ত পরিবেশ পেয়েছি, আমাদের আংশিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় এখনও হয়নি। চূড়ান্ত বিজয় কখন হবে? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে আগামী মাসে 12 তারিখে 2026-এর যে 2000 এই বছরের 26 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে কারণে আবু সাইদ থেকে শুরু করে তাহমি থেকে শুরু করে আমাদের নরসিংদীর অনেক যারা 26 জন নিহত হয়েছে শুধু নরসিংদীতেই, আমি সবগুলোর নাম তখন আর মনে নেই, আমাদের আছে শাওন আছে, সুমন আছে, ইমন আছে, জাহাঙ্গীর আছে, ফয়েজ আছে, অনেকেই জীবন দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকে একটি
একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। তারা যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ করেছেন, তারা শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, সেইটা তার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটাধিকারটা প্রতিষ্ঠার জন্য জনগণের সরকার, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিতে থাকবে, একটা মানে মানে কী বলা যায়, যে জনগণ হলো সার্বভৌম, তাই না? অতীতে তো মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তারা দিনের ভোট রাতে করেছে, আমি দামি করেছে, জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, উন্মুখ হয়ে আছে, তার অধিক প্রতিক্রিয়া রয়েছে, উৎসমুখর পরিবেশ গণসভার সৃষ্টি হয়েছে। তো আমরা বলছি যে নির্বাচনটা হতে হবে যে জনগণ যেন নির্ভয়ে নির্বিঘ্নে তাদের পবিত্র আমানত, তাদের যে মূল্যবান ভোটটা গিয়ে যেন ভোট কেন্দ্রে তারা বিনা বাধায় নির্ভয়ে নির্বিঘ্নে গিয়ে ভোটটা প্রদান করতে পারে, সেটাকে এনশিওর করা। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটাই আমরা দাবি করেছি, এবং সবাই মিলে রাজনৈতিক দলগুলি এবং আমাদের এই সংবাদপত্রে যারা আপনারা আছেন, তারপরে আমাদের প্রশাসনে যারা আছেন, সবার কাছে আমরা বলছি সম্পূর্ণ ইম্পার্শিয়ালি থাকে, আল্লাহকে হাজির রাজিরাকে নিরপেক্ষভাবে আগামী দিনের নির্বাচনটা যেন হয়। জনগণ হলো এই মহান রাব্বুল আলামিনের সব ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক, ক্ষমতা হলো আমাদের মহান রাব্বুল আলামিনের, আর সকল মানে রাজনৈতিক ক্ষমতার উৎস হলো জনগণ। কারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে, তারা তাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে ভোট দিবে, সেখানে কোন মার্কাকে ভোট দিবে তারা ডিসাইড করবে। সেখানে আমরা বলবো না যে তোমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব, এটা বলার সুযোগ কেউ নাই। এবং প্রশাসন যন্ত্র ব্যবহার করে সিল মেরে ভোট কেন্দ্র আপনার ম্যানিপুলেট করে ইঞ্জিনিয়ারিং করে ঘোষণা দিয়ে দিবেন, সেই সুযোগ বোধহয় বাংলাদেশে আর থাকবে না, উচিত হবে না, এটা কেউ করতেও দিবে না। তাই আমরা চাই সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, একটি গণতান্ত্রিক সরকারের জন্য যেই সব অস্তিত্বকে, যেটা 91-এ যেটা হয়েছিল শাহাবুদ্দিন সরকারের অধীনে, ওরকম একটি নির্বাচন অনুষ্ঠিত হোক বাংলাদেশে। সেটাকে আপনার চান তো নাকি? তো সেই জন্য আপনাদের সংবাদ পরিবেশনটা সেভাবেই হবে, যে একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে জবাবদিহিতামূলক সরকারের একটা গুড গভর্নেন্স যাকে বলে, মানে সুশাসন বলতে যেটা আমরা বুঝি, সেই সুশাসন দেওয়ার মতো যেই দল যারা অতীতে দেশ জাতির জন্য কল্যাণ কাজ করেছে, দুর্নীতি করে নাই, লুটপাট করে নাই, মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা করে নাই, সেই সব চিন্তা করবেন। যারা এইসব করছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, তাদের তো ফাঁসির রায় হয়েছে, তারা জানেন, তারা তাদের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে, তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে আজকে সেই দলটি, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই এই থেকে শিক্ষা নিয়ে যারা এই দেশকে তারা মানে দলীয়করণ করার জন্য লুটপাট করে দেশকে দশের দ্বারবাঁধা খাদের কিনারায় দাঁড় করে দিয়েছিল, সেই দলের আজকে পরিণতি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যেই দল আসবে, আমি বলতে চাই না যে কোন দল আসবে, জনগণ সেটা নির্ধারণ করবে। আমি একটা দলের থেকে মনোনয়ন পেয়েছি, আমি এখানে সেটা বলতে চাই, আমরা জানেন সেখানে জনগণ যারা নির্ধারণ করবে, সেটা সেই ব্যক্তিকে, সেই কোন দলটি কালে আসছে দল, দেশের মানুষের আমানতের খেয়ানত হবে না, মানুষের যে মৌলিক দাবি, যে স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং গ্যাস বিদ্যুৎ থেকে অবকাঠামো থেকে সমস্ত শিল্প কারখানা গড়ে উঠবে, এবং কোনো সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, মানে একটি মাদক মুক্ত সমাজ হবে, একটি সুন্দর একটি সমাজ বিনির্মাণ করার জন্য কাদের অভিজ্ঞতা রয়েছে, কারা সমাজ নিরাপদ হবে, এটা জনগণ অবশ্যই জানে। জনগণ অনেক সচেতন, জনগণ কিন্তু দিন শেষে তারা চিন্তা করে যে কে কী বললো, আমি কি বললাম, আমার প্রতিপক্ষরা কী বলবো, সেটা অ্যানালিসিস করে তারা সঠিক সিদ্ধান্ত দিবে। জনগণ কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় না। তা আমি মনে করব যে জনগণের উপরে সমস্ত, আমরা আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান, উনি বারবার বলেছেন জনগণকে আস্থায় রাখুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণই হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাহলে জনগণ এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক, এই ওনার সার্বভৌম, এবং আমাদের সংবিধানে আছে 7 অনুচ্ছেদে যে এই রাষ্ট্রের মালিক জনগণ। তাই জনগণকে আমাদের, কারণ যদি জনগণের ভোটে নির্বাচিত কোনো